বন্ধুরা একটু ভাবুন তো, এক পারমাণবিক বিপর্যয়ের কারণে পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে। পৃথিবীতে আর কোনো মানুষ অবশিষ্ট নেই, কিন্তু কোনো একভাবে একটি দ্বীপে শুধু একটি ছেলে আর 6টি মেয়ে বেঁচে আছে। মানবজাতিকে টিকিয়ে রাখার এই গুরুদায়িত্ব এই একটি ছেলে এবং ওই 6টি মেয়ের হাতেই চলে আসে। চলচ্চিত্রের শুরুতে আমরা জেমস আর পেত্রাকে দেখি, যারা তাদের ক্লাসের জন্য বেরিয়ে যাচ্ছে। পেত্রা জেমসকে বলল যে সে যেন আর না ঘুমায়, না হলে সে দেরি করে ফেলবে। তারপর সে চলে গেল। হয়তো জেমস ক্লান্ত ছিল, তাই সে ঘুমিয়ে পড়ল। যখন তার ঘুম ভাঙল, সে দেখল যে সে ক্লাসের জন্য দেরি করে ফেলেছে। সে দৌড়ে ক্লাস পৌঁছালো এবং একদম সঠিক মুহূর্তে পৌঁছে গেল। এই মুহূর্তে তাদের সবার ক্লাস চলছিল। তাদের প্রফেসর ছিল জিমিট। আজ সব ছেলেমেয়ের শেষ ক্লাস ছিল। জিমিট বলল যে এই বছর তাদের যা কিছু শেখানো হয়েছে তা এবার ব্যবহারিকভাবে পরীক্ষা করার সময় এসেছে। সে বলল যে তারা সবাই একটি অনুশীলন করবে, যার মাধ্যমে জানা যাবে যে তারা যা পড়েছে তাতে কি শিখেছে। শিক্ষার্থীরা বিভিন্ন পরিস্থিতি প্রস্তাব করল, যেমন ধরুন রেল লাইনে 5 জন লোক বাধা আছে এবং অন্য লাইনে 1 জন লোক বাধা আছে। তাহলে ভালো হয় ট্রেনটিকে 1 জন লোকের দিকে বাড়িয়ে দেওয়া, কারণ 5 জনের মরার চেয়ে 1 জন মারা যাওয়া ভালো। অন্য একজন বলল যে পরিস্থিতি এমনও হতে পারে যে ট্রেনের লাইনের সামনে একজন খুব মোটা লোক দাঁড়িয়ে আছে, যাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে ট্রেন লাইনচ্যুত হয়ে যাবে, যার ফলে 5 জন মানুষের প্রাণ বেঁচে যাবে। একটি মেয়ে এমন একটি পরিস্থিতি প্রস্তাব করল যেখানে সে একটি বিল্ডিং থেকে নিচে পড়তে যাচ্ছে এবং নিজেকে বাঁচানোর জন্য সে তার 3 জন বন্ধুর সাথে যোগাযোগ করল। ওই 3 জন তাকে বাঁচালো না, কারণ তাকে বাঁচাতে গিয়ে তারাও বিল্ডিং থেকে পড়ে যেত। আর যেই মাত্র সেই মেয়েটি বিল্ডিং থেকে নিচে পড়ল, সে বেঁচে গেল এবং জানতে পারল যে তার এই 3 জন বন্ধুর ওপর সে কখনোই ভরসা করতে পারে না। একইভাবে বাকি শিক্ষার্থীরাও কিছু পরিস্থিতি প্রস্তাব করল, কিন্তু জিমিট অন্য এক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চাইল। সে বলল যে পৃথিবীতে এক মহাপ্রলয় এসেছে, যেখানে সব জায়গায় পারমাণবিক বোমা পড়ছে। বাঁচার জন্য শুধু একটি বাংকার আছে, যেখানে 1 বছর সময় কাটাতে হবে। শুধু জীবিত থাকলেই হবে না, বরং এই বেঁচে থাকা মানুষগুলোই 1 বছর পর মানবজাতিকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু ওই বাংকারের ধারণ ক্ষমতা মাত্র 10 জন মানুষের। আর সমস্যা হলো, এই 21 জন মানুষের মধ্যে 10 জন বাংকারে থাকতে পারে, কিন্তু 1 বছর ধরে অক্সিজেনের অভাবের কারণে কিছু মানুষকে নিজেদের উৎসর্গ করতে হবে। এই পুরো অনুশীলনটি একটি কল্পনার মধ্যে হবে। সবাই ক্লাসরুমে থাকবে, কিন্তু তাদের মনের মধ্যে দৃশ্যাবলী চলতে থাকবে। তারা এই অনুশীলনটি আলোচনা করতে করতে করবে, কিন্তু চলচ্চিত্র এটি আমাদের বাস্তব বলে দেখানো হয়েছে। তবে এটি কেবল তাদের কল্পনা ছিল। এবার আমরা জানি যে মোট 21 জন মানুষ আছে, কিন্তু বাংকারে শুধু 10 জন থাকতে পারবে। বাংকারে কে থাকবে এবং কাকে নিজেকে উৎসর্গ করতে হবে তা তাদের পেশা নির্ধারণ করবে। জিমিত তাদের কার্ডগুলো বের করতে বলল, যেখানে একটি করে পেশা লেখা ছিল। যে মানুষের পেশার সুবিধা ভবিষ্যতে পাওয়া যাবে তাকে বাংকারে থাকার অনুমতি দেওয়া হবে এবং বাকিরা বাইরে থাকবে। যেমন জেমস একজন কৃষক, যে মহাপ্রলয় শেষ হবার পর তার কৃষিকাজ দিয়ে খাদ্য সরবরাহ বাড়াবে। পেত্রা একজন ইঞ্জিনিয়ার, তাই সেও ভবিষ্যতে অনেক কাজে আসবে, তাই তার বেঁচে থাকা জরুরি। একজন ছিল ইলেকট্রিশিয়ান, ব্যাংকারের ভেতরে বৈদ্যুতিক ত্রুটিতে সে সাহায্য করতে পারবে। কিন্তু যে ফ্যাশন ডিজাইনার বা যে রিয়েল এস্টেট এজেন্ট বা যে এমন পেশার সাথে জড়িত যা এত উপযোগী নয়, তাকে ব্যাংকারে যাওয়ার শেষ অগ্রাধিকার দেওয়া হবে। একটি মেয়ের পেশা ছিল কবি, তাই জিমিত তাকে সাথে সাথে গুলি করে মেরে ফেলল। জিমিত বলল যে এই মেয়ে আমাদের সাথে ব্যাংকারে যাবে না, সে বাইরে পারমাণবিক বিকিরণের কষ্ট পেয়ে এমনিতেই মারা যাবে, তাই এর চেয়ে ভালো যে তাকে এখনই মুক্তি দেওয়া হোক। বন্ধুরা, আবারও বলি যে এটা বাস্তবে ঘটছিল না, বরং এটা কেবল একটি ক্লাসরুমের আলোচনা ছিল, যার দৃশ্য আমাদের দেখানো হচ্ছে। এবার সবাই ভোট করলো যে তাদের পেশার ভিত্তিতে কে জীবন পাওয়ার যোগ্য। একজন ছিল ডাক্তার, যার জন্য সবাই ভোট করলো। চিপস নামের ছেলেটি একজন কার্পেন্টার, যে ব্যাংকারে যাওয়ার যোগ্য। অবশেষে যেহেতু জিমিতের কাছে একটি বাগান ছিল, তাই সবাই তার পক্ষে ভোট করলো, কারণ কে জানে হয়তো তার কাছে কোনো গোপন তথ্য থাকতে পারে, যার প্রয়োজন ওই 10 জনের পড়তে পারে। এখন আমাদের কাছে সেই সব মানুষ আছে যারা পরের 1 বছর ব্যাংকারে থাকবে, এবং সেই সব মানুষ আছে যারা ব্যাংকারের বাইরে থেকে পারমাণবিক বোমার কারণে শেষ হয়ে যাবে। জেমস বলল যে তাদের ব্যাংকারে যাওয়ার আগে কিছুক্ষণের জন্য একা থাকা উচিত। সে পেত্রার সাথে সময় কাটাচ্ছিল, যে একটি গুলির শব্দ শুনতে পেল এবং দেখল যে জিমিত সেই সব মানুষকে গুলি করে মেরে ফেলেছে যাদের বাইরে থাকতে হতো। বাকি সবাই পরিকল্পনা করল এবং ব্যাংকারের ভেতরে ঢুকে পড়ল। আর জিমিত সেখানে পৌঁছানোর আগে দরজা বন্ধ করে দিল, কারণ জিমিত তাদের জন্য এখন বিপদ হয়ে উঠেছিল। এবার এই সবাই ব্যাংকারের ভিতরে নিজেদের বেশ ভালো সময় কাটালো। একদিন পেত্রা বাইরে গিয়ে দেখল যে জিমিত পারমাণবিক বিকিরণের কারণে পুড়ে গেছে। সে বলল যে ব্যাংকারের বের হওয়ার পাসওয়ার্ড শুধু তারই জানা ছিল। তারপর সে সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। যখন বাকি সবাই একথা জানতে পারল, তখন তাদের মধ্যে একজন দরজা খুলতে যাচ্ছিল, কিন্তু বাকিরা তাকে থামিয়ে দিয়ে বলল যে দরজা খুললে বিকিরণের কারণে সবাই মারা যাবে। তারা ভাবল যে জিমিত মিথ্যা বলছে, তাই তারা দরজা খুলল না। এরপর আমরা দেখি যে মাস পেরোতে লাগলো এবং জিমিতের শরীর সময়ের সাথে সাথে পচতে লাগলো। অবশেষে যখন 1 বছর পূর্ণ হলো,
তখন পৃথিবী নিজেকে আবার পুনরুদ্ধার করে ফেলেছিল। কিন্তু যখনই সবাই ব্যাংকার থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করল, তখন সেটা পাসওয়ার্ড চাইল। তার মানে জিমিত সত্যিই বলছিল। কিন্তু এই লোকগুলো হার মানল না এবং নানাভাবে দরজা ভাঙার চেষ্টা করল। তারা গুলি চালালো, রড দিয়ে আঘাত করল, কিন্তু দরজা খুলল না। কিছুদিন পর কিছু লোক আত্মহত্যা করল এবং যারা বেঁচে ছিল তারা অক্সিজেনের অভাবে মারা গেল। আমরা আবার ক্লাসরুমের দৃশ্যে ফিরে গেলাম। এমনটা কেন হলো যে বের হওয়ার কোড শুধু তার কাছে ছিল? জিমিত জানালো যে তার পেশা ছিল নির্মাণ কাজ এবং ওই ব্যাংকার সেই তৈরি করেছিল। এ কারণে সে এর সঠিক কোড জানত। সে বলল যে এবার তারা আরও একবার এটা করবে, সবকিছু ঠিকঠাক থাকবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু যেই কার্ড তাদের কাছে আছে সেটি খুললে আরও একটি বিশেষ তথ্য লেখা আছে, যা পরের রাউন্ডের জন্য এই সিদ্ধান্ত নেবে যে কে ব্যাংকারে যাবে আর কে ব্যাংকারের বাইরে থাকবে। যেমন জেমসের কার্ডে সে কৃষক তো ছিল, কিন্তু কৃষক হওয়ার কারণে সে ব্যাংকারের ভেতরে যাওয়ার যোগ্য ছিল। কিন্তু জর্জিয়ান আগার কার্ডে লেখা ছিল যে কিছু সময় পর সে একটি ভাইরাসে আক্রান্ত হবে, এই কারণে সে বেশি দিন বাঁচবে না। তাই তার পক্ষে কেউ ভোট করল না। একজন কবি এবং একজন অপেরা গায়ক ও কিছু শিল্পী ধরনের লোকদেরও কেউ ভোট করল না। একইভাবে কিছু লোক যারা আগেরবার বাংকারের ভেতরে ছিল তারা এবার বাইরে থাকবে। এবার আমরা আবার সেই পরিস্থিতির মধ্যে ছিলাম যেখানে জিমিত আবারও চালাকি করে বাংকার থেকে বন্দুক নিয়ে নিজের কাছে রেখে নিল এবং আবারও কবিকে গুলি করল। তারা বিভিন্ন দলে ভাগ হয়ে গেল। একদিকে তারা যারা বাংকারের ভেতরে যাবে এবং অন্যদিকে তারা যারা বাংকারের বাইরেই থাকবে। জর্জিয়া জিমিতের কাছে গাড়ির চাবি চাইল এবং বাকিদের সাথে সেখান থেকে পালানোর চেষ্টা করল, কিন্তু তারা সবাই পারমাণবিক বিস্ফোরণে মারা গেল। জিমিত এবং বাকি সবাই বাংকারের ভেতরে চলে এসেছিল। পেত্রা রাতে দেখল যে জেমস তার বিছানায় নেই। যখন সে তাকে খুঁজতে বাইরে গেল তখন দেখল যে জেমস জ্যাক নামের একটি ছেলের সাথে অন্তরঙ্গ হচ্ছিল। জিমিত বলল যে তাদের সবাইকে এখন তাদের সঙ্গীর সাথে অন্তরঙ্গ হতে হবে, যাতে তারা সন্তান জন্ম দিতে পারে। মানবজাতি এভাবেই এগিয়ে যাবে। সবাই এতে রাজি হল। সব মেয়েরা তাদের সঙ্গীর সাথে অন্তরঙ্গ হল, কিন্তু পেত্রাকে জিমিতকে সঙ্গী বানাতে বলা হলো এবং পেত্রাও রাজি হয়ে জিমিতের সাথে গেল। জেমস হতবাক হয়ে গেল এবং তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু সে নিজেও তো অন্য কারোর সাথে অন্তরঙ্গ হয়েছিল। এভাবেই বেশ কয়েকদিন কেটে গেল যখন সবাই তাদের সঙ্গীর সাথে অন্তরঙ্গ হচ্ছিল, কিন্তু তখনও কেউ গর্ভবতী হয়নি। তাই জিমিত এমন একটি প্রস্তাব দিল যা শুনে সবাই বিরক্ত এবং চিন্তিত হয়ে গেল। সে বলল যে এখন প্রতিটি মেয়ের সাথে অন্তরঙ্গ হবে, যাতে কেউ না কেউ গর্ভবতী হয়। সে বলল যে মানবজাতি তাদের অগ্রাধিকার। এই কথা শুনে সবাই চিন্তিত ছিল, কারণ তাদের নিজের সঙ্গীর প্রতি টান ছিল এবং তারা চাইছিল না যে তাদের সঙ্গী অন্য কারো সাথে অন্তরঙ্গ হোক। বনি, যে এই পরিস্থিতিতে একজন সৈনিক এবং যার স্মৃতিশক্তি বেশ তীক্ষ্ণ, সে জিমিতকে বলল যে সে অন্য কারোর সাথে অন্তরঙ্গ হবে না এবং যদি সে তার সাথে জোর করার চেষ্টা করে তাহলে সে তাকে মেরে ফেলবে। জিমিত এই কথা নিজের উপর নিয়ে নিল এবং বন্দুক নিয়ে সব মানুষকে রুম থেকে বাইরে বের করে দিল। সে বনির দিকে বন্দুক তাক করল, কিন্তু জ্যাক যে ভেতরে লুকিয়েছিল জিমিতের সাথে লড়াই করল এবং এই লড়াইয়ে সে জিমিতকে আহত করল। এরপর জিমিত বাইরের দরজায় এসে দাঁড়াল। সে দেখালো যে বাংকারের বাইরে আগুন লেগেছিল, বিস্ফোরণ হচ্ছিল। সে পাসওয়ার্ড দিল এবং দরজা খুলল, যার ফলে হঠাৎ একটি বিস্ফোরণ হলো এবং তারা সবাই সেখানেই মারা গেল। আর আমরা আবার ক্লাসরুমে ফিরে গেলাম। সবাই ক্লান্ত হয়ে পড়েছিল কারণ তারা এই অনুশীলনটি সফল করতে পারছিল না। চিপস বলল যে তাদের আবার চেষ্টা করা উচিত, তারা এর চেয়ে ভালো কিছু করতে পারে। তখন জেমস জিমিতকে বলল যে যখন সে প্রথমবার সবাইকে কার্ড দিয়েছিল তখন সে হেসেছিল কেন। জেমসের কিছু একটা সন্দেহ হলো, তাই সে কার্ডের বাক্সটি পরীক্ষা করল। তখন সে জানতে পারল যে জিমিত তার সাথে চালাকি করেছিল এবং ইচ্ছাকৃতভাবে তাকে কৃষক ও সমকামীর কার্ড ধরিয়ে দিয়েছিল। জিমিত জেমসকে পছন্দ করত না এবং প্রমাণ করতে চাইত যে সে নির্বোধ, যার মধ্যে বিন্দুমাত্র বুদ্ধি নেই। জেমস সবাইকে জিমিতের সত্যিটা বলল এবং বলল যে জিমিত প্রতারণা করেছে, তাই সে আরও একটি রাউন্ড করতে চাইল। পেত্রা বলল যে এবার সে দায়িত্ব নিতে চায় এবং সিদ্ধান্ত নিতে চায় যে কে বাংকারের ভেতরে থাকবে এবং কে বাইরে থাকবে। সব শিক্ষার্থী তার উপর ভরসা করল, তাই তার কথা মানল। আমরা আবার সেই পরিস্থিতির মধ্যে প্রবেশ করলাম যেখানে সবাই এবার একটি দ্বীপে ছিল, যেখানে পারমাণবিক হামলা হতে যাচ্ছিল। জিমিত আবারও বন্দুক লুকিয়ে ফেলল। আমরা দেখলাম যে পেত্রা জিমিতের কাছে গেল এবং তাকে জড়িয়ে ধরল। এবার পেত্রা কবিকে, অপেরা গায়ককে
কার্ড খেলার ছেলেকে, সেই সব মানুষকে বাংকারের ভেতরে পাঠালো যাদের কোনো প্রযুক্তিগত দক্ষতা ছিল না। জিমিত তার সিদ্ধান্তকে ভুল বলল, যেমন পেত্রা একজন ফ্যাশন ডিজাইনারকে বাংকারের ভেতরে রাখতে চাইল, কারণ ফ্যাশন ডিজাইনারও পোশাক সম্পর্কে জ্ঞান থাকে এবং সঠিক পোশাক পরলে আত্মসম্মান বৃদ্ধি পায়, যার প্রভাব সভ্যতার উপর পড়ে। সে এমন 10 জনের একটি দল তৈরি করল যেখানে জেমসও ছিল, কিন্তু জিমিত ছিল না। জিমিত বাংকারের ভেতরে যেতে চাইল, তাই সে রেগে গিয়ে তার বন্দুক বের করতে যাচ্ছিল, কিন্তু তার বন্দুক পেত্রা তাকে জড়িয়ে ধরার সময় চুরি করে নিয়েছিল। সে পেত্রার কাছ থেকে বন্দুক নিয়ে জেমসকে গুলি করতে যাচ্ছিল, যে জেমস তার দিকে আরও বড় একটি বন্দুক তাক করে তাকে চলে যেতে বলল। জিমিত বলল যে তাদের পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে, যা শুধু তার জানা, কিন্তু বনি বলল যে সে পাসওয়ার্ড জানে, কারণ আগেরবার বের হওয়ার জন্য যখন জিমিত পাসওয়ার্ড দিয়েছিল তখন বনি সেটি দেখে নিয়েছিল এবং তার তীক্ষ্ণ স্মৃতির কারণে তার মনেও ছিল। এই কথা শুনে জিমিত সেখান থেকে চলে গেল। এরপর জেমস পেত্রাকে বাংকারের ভেতরে আসতে বলল, কিন্তু পেত্রা রাজি হলো না এবং বলল যে এখান থেকে সামান্য দূরে একটি দ্বীপ আছে, তারা নৌকা দিয়ে সেখানে চলে যাবে। কিন্তু চিপস পেত্রাকে নৌকার চাবি দেওয়ার অজুহাতে নিজের কাছে ডাকলো এবং তাকে বাংকারের ভেতরে ঢুকিয়ে নিজে বাইরে আত্মত্যাগ করল। এদিকে তারা সবাই নৌকায় নিয়ে বেরিয়ে পড়ল। পেত্রা এবং বাকি সবাই এবার ভেতরে বেশ ভালো সময় কাটালো, কারণ এবার সেখানে শিল্পীরা ছিল। তারা নাটক পড়ল, কবিতা শোনালো। তারা সবাই বেশ খুশি ছিল এবং এভাবেই দিন কেটে গেল এবং 1 বছর পূর্ণ হয়ে গেল। কিন্তু যখন তারা বাইরে এলো তখন দেখলো যে সবকিছু তেমনই ছিল, বোমা তাদের দ্বীপে পড়েইনি। জিমিত বলল যে তারা সবাই এরপরও দ্রুত মারা যাবে, কারণ তাদের কাছে কোনো এমন প্রযুক্তিগত দক্ষতা নেই এবং তারা ওই দ্বীপে বেশি দিন বাঁচতেও পারবে না। কিন্তু পেত্রা তার থেকে আলাগ ভাবছিল। সে বলল যে সে যুক্তি দিয়ে নয়, বরং তার মন দিয়ে সিদ্ধান্ত নিয়েছিল, এই ভেবে যে তারা যতদিন বেঁচে থাকবে ততদিন খুশি হয়েই তো থাকবে, তারা মৃত্যুকেও খুশি মনে মেনে নেবে। পরিস্থিতির মধ্যে আমরা দেখি যে তাদের কাছে একটি বোমা পড়ল। জেমস মৃত্যুকে মেনে নিয়ে তার বোতাম টিপতে যাচ্ছিল, যে বন্দুক নিয়ে জিমিত সেখানে পৌঁছালো এবং যে তখনও জীবিত ছিল জিমিত জেমসকে গুলি করল। যে সবাই জেমসকে বাঁচানোর জন্য তার সামনে চলে এলো এবং বোমার বোতাম টিপে দিল, যার ফলে সেখানে বিস্ফোরণ হলো। এদিকে চিপস নিজের দিকের পরিস্থিতি বলতে গিয়ে বলল যে তারা নৌকা দিয়ে অন্য দ্বীপে পৌঁছে গিয়েছিল। এরপর বাকি ছেলেগুলোর কোনো না কোনোভাবে মৃত্যু হলো এবং সে একা 6টি মেয়ের সাথে বেঁচে ছিল। তার কাছে তাদের সবার সাথে এক এক দিন অন্তরঙ্গ হওয়ার সুযোগ ছিল এবং সে এক এক করে প্রতিদিন মেয়েদের সাথে অন্তরঙ্গ হতো এবং 7ম দিন বিশ্রাম করত। এভাবেই সে তার সময় কাটিয়েছে। এই কথা শুনে সবাই হাসতে লাগলো। ক্লাস এবার শেষ হয়ে গিয়েছিল। এবার জিমিতেরও মুখ বন্ধ হয়ে গিয়েছিল। সবাই তাদের নোটবুক জমা দিয়ে বাইরে বেরোলো। অপেক্ষা করুন, এখনও আরও কিছু বাকি আছে। আমরা দেখি যে পেত্রা সবার চলে যাওয়ার পর জিমিতের কাছে এলো এবং আমরা এখানে জানতে পারলাম যে পেত্রার জিমিতের সাথে সম্পর্ক চলছিল, তাই জিমিতের জেমসের প্রতি ঈর্ষা ছিল, কারণ পেত্রা জেমসকে ভালোবাসত। পেত্রা তাকে শেষবারের মতো চুম্বন করল এবং সেখান থেকে চলে গেল। আমরা দেখি যে জিমিত তার রুমে এলো, যেখানে একটি বন্দুক রাখা ছিল। আমরা গুলির শব্দ শুনতে পেলাম।